মলাট বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুনভাবে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। দয়া করে তাড়াতাড়ি আসুন বিজন বাবু, আমার ছেলেকে ওরা খুন করবার জন্য ধরে নিয়ে গেছে। এ পাড়ায় সব পুরুষের বাস, কাউকে ডাকলে আসবে না, কাউকে ডাকলে আসবে না। আপনি আপনি দয়া করে আসুন, আমাকে সাহায্য করুন। আমার আমার পিছন পিছন আসুন, আমার পিছন পিছন আসুন বিজন বাবু। আপনারা হয়তো এমন অনেক ঘটনা শুনেছেন যে মাঝরাতে বাইরে কারো চেনা কণ্ঠস্বরে ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে বাইরে এসে দেখে কিনা বাইরে কেউ নেই। নিশ্চয়ই শুনেছেন, অনেকেরই ঘটেছে এরকম ঘটনা। কিন্তু আজকের কাহিনী কথকের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সেই অভিজ্ঞতা এমন যে কথকের নাস্তিক মনেও অলৌকিক শক্তির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। আর কি ঘটেছিল সেটা জানতে শুনুন আমাদের আজকের নিবেদন, জীবন ভৌমিকের লেখা ভয়ের গল্প নিশিডাঙ্গা। ভূতের ভয় জিনিসটা আমার মধ্যে নেই বলেই হয়তো ভূত আমার কাছে অদ্ভুত। ভৌতিক ঘটনা অনেক শুনেছি, ভূতের বাড়ির কথাও শুনেছি, ভূতের গল্প পড়েছিও দেশ বিদেশে, কিন্তু এত স্বাদ থাকতেও জীবনে কোনোদিন ভূতের পাল্লায় পড়িনি। এমনকি নিশিডাক কি সেই অভিজ্ঞতাও কোনোদিনও হয়নি। নিশিডাক নিয়ে তো কম গপ্পগাছা নেই। কত মানুষের জীবনে নাকি নিশিডাক শোনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। নিশিডাকে সাড়া দিয়ে কত মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু জানি আমি যে এই ব্যাপারটা আসলে একটা রোগ। যারা তথাকথিত নিশিডাক শুনে বাইরে বেরিয়ে যায় বা ঘুম চোখে মাঝরাত্রে বিছানা ছেড়ে বেরিয়ে আসে, ইংরাজিতে তাকে বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসা অবশ্য আছে। মোট কথা, ভূত যে আসলে মনের বিভ্রম আর নিশিডাক যে এক প্রকার রোগ, এই বিজ্ঞানসম্মত ধারণা নিয়ে বেড়ে উঠেছে আমার বয়স। আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে শহরের পরিত্যক্ত বাড়িতে রাত কাটিয়েছি। মধ্যরাতে জঙ্গলাকীর্ণ শ্মশান পথে একা একা ঘুরেছি। নির্জন শ্মশানে গিয়ে চিতার পোড়া কাঠ তুলে এনে বন্ধুদের ভয় দেখিয়েছি। কিন্তু ভূতের ভয় আমার কোনোদিনও হয়নি। ভূতের ভয় থাকলে সেদিন রাত দুপুরে আমার মাথার কাছে খোলা জানলা দিয়ে বিমলানন্দবাবুর ডাক শুনে খালি হাতে বেরিয়ে আসতাম না। যদিও বিমলানন্দবাবু আমার পরিচিত সজ্জন লোক, তবুও সেদিন রাতের ঝড় বৃষ্টির আবহাওয়া বিমলানন্দবাবুর ডাক নিশিডাকের মতনই শোনাচ্ছিল। চেনা জানা কণ্ঠস্বরেই নাকি ঘুম থেকে নিশি ডেকে নিয়ে যায়। আমার ওসবে বিশ্বাস নেই বলেই আগু পিছু না ভেবে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো তা আমার জীবনে প্রথম। বলতে গেলে আমার মনোচিত্রের মানচিত্রখানাই বদলে গিয়েছে সেদিনকার পর থেকে। সেদিন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে এক আত্মীয়র বাড়িতে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। রাত হয়ে গিয়েছিল বেশ, দিনকাল ভালো নয়। গায়ে গয়না নিয়ে আমার স্ত্রী আর সেদিন বাড়ি ফিরতে চাইল না। ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতেই থেকে গেল। আমার নতুন বাড়ি, খালি রাখা তো চলে না, তাই আমি একাই ফিরে এসেছিলাম। রাত তখন কটা হবে, 10:30। লোডশেডিং চলছিল, আকাশে মেঘ ডাকছিল, সনসনে বাতাস বইছিল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু হলো প্রবল বৃষ্টি। চিমনির ল্যাম্প জ্বালিয়ে ঘরের জানলা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দমকা বাতাসে ল্যাম্পটা নিভে গেল। বিছানার সামনে জানলা দিয়ে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটায় বিছানা ভিজতে না ভিজতেই জানলাটা বন্ধ করে দিলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে মত্ত হাওয়ার দাপাদাপি। মাথার কাছের বদ্ধ জানলাটা যেন বাতাসে মাথা ঠুকছে। শব্দ হচ্ছে ঠক
ঠক ঠক। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এক সময় টের পেলাম মাথার কাছের জানলাটা খোলা। চোখ ফেরাতে না ফেরাতেই কানে বাজলো পেটানো ঘড়িটার শব্দ। ঢং ঢং দুবার, মানে রাত এখন 2টো। জানলার দিকে চোখ যেতে না যেতেই টের পেলাম বৃষ্টি এখন ধরেছে, কিন্তু হাওয়া বইছে সনসন করে। কিন্তু কিন্তু জানলাটা খোলা কেন? আমি তো ছিটকি নিয়ে এটা শুয়ে পড়েছিলাম, নাকি নাকি মাঝরাতে একবার জানলা খুলে বৃষ্টির খবর নিয়েছিলাম। ঠিক ঠিক মনে করতে পারলাম না। মনে পড়েছে জানলা তো আমি বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে তাহলে এই জানলাটা খুলল কে? বালিশের নিচে রাখা টর্চটা হাতের মুঠোয় ধরে জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না। ব্যাটারি ফুরিয়েছে নিশ্চয়ই। 2-1বার ঝাঁকুনি দিতে একটু আলো পেলাম, আর ঠিক সেই সময় শুনতে পেলাম জানলার বাইরে থেকে আমার নাম ধরে অস্বাভাবিক অথচ পরিষ্কার গলায় কে যেন বলল, বিজন বাবু একবার বাইরে আসবেন। বিজন বাবু এখনই একবার বাইরে আসুন না, এখনই আসুন না। কে? আমি লাফিয়ে উঠে মশারির ভিতর থেকেই টর্চের আলো ফেললাম। টর্চের মরা আলোতেও জানলার শিকে মুখ লাগানো বিমলানন্দবাবুকে চিনতে আমার একটুও অসুবিধে হলো না। আমি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নিজের বাড়ি করে এসেছি মাত্র 2 বছর হলো। বিমলানন্দবাবুর সঙ্গে আমার প্রথম আলাপ এখানেই। পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে। ইনি একজন স্কুল মাস্টার, মাস কয়েক হলো রিটায়ার করেছেন। তার একটি মাত্র ছেলে, নাম সুবীর। বিমলানন্দবাবুর স্ত্রী মারা গেছেন বছর 4 হলো। ছেলেটাকে নিয়ে ভদ্রলোক যে মোটেও শান্তিতে নেই সে স্পষ্ট বোঝা যায়। লেখাপড়া করলো না, এমনকি আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে তার সঙ্গটাও নষ্ট হয়ে গেছে। বিমলানন্দবাবুর মতন একজন সজ্জন শিক্ষকের কাছে এরকম মস্তান ছেলে কেউ কল্পনা করতে পারে না। কিন্তু সবই তো ভবিতব্য। তা যাই হোক, এই দুর্যোগের রাত্রে বিমলানন্দবাবুকে আচমকা শিয়রের কাছে দেখে আমি যে একটু হতচকিত হয়ে গেছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি অস্বীকার করব না, এই সময় আমার মনে মনে নিশির ডাকের কথাও এসেছিল। বিমলবাবুর সাথে সকালবেলায় বাজারে দেখা হয়েছিল, অনেক রকম কথাবার্তাও হয়েছিল। তখন তাকে বেশ স্বাভাবিক বলেই মনে হয়েছিল, কিন্তু রাত্রে আমার মাথার জানলার কাছে যে মুখ আমি তার দেখেছিলাম তা ছিল আর্ত ও বিষণ্ণ। কর্কশ গলায় তিনি বললেন, আসুন, দেরি করবেন না বলছি, দেরি হলে বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি এদিকে আসুন। চটপট গায়ে জামা চাপিয়ে দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে এলাম। হাত ইশারা করে তিনি ডাকলেন, এদিকটা আসুন বিজনবাবু, এদিকটা আসুন। তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। তিনি বেশ কিছুটা এগিয়ে গেছেন পুকুর পাড়ের রাস্তা ধরে। আমি বলি, আরে আরে মশাই, ব্যাপারটা কি আগে বলবেন তো নাকি? বিমলানন্দবাবু জবাব দেন, দয়া করে তাড়াতাড়ি আসুন বিজনবাবু, আমার ছেলেকে ওরা খুন করবার জন্য ধরে নিয়ে গেছে। এ পাড়ায় সব পুরুষের বাস, কাউকে ডাকলে আসবে না। আপনি দয়া করে আসুন, আমাকে সাহায্য করুন, আমার পিছন আসুন, আমার পিছন আসুন বিজনবাবু। আমাদের বাড়ি ছাড়িয়ে পুকুর পেরিয়ে গাবতলার বাগানের দিকে ছুটতে ছুটতে কথাগুলো বললেন বিমলানন্দবাবু। আমিও ছুটছি তার পিছন। খুন করার জন্য এত রাতে কারা তার ছেলেকে ধরে নিয়ে গেছে? অথচ ভদ্রলোক বাইরে বেরিয়ে পাড়া না জাগিয়ে চুপি চুপি শুধু আমাকেই রাত দুপুরে কোথায় নিয়ে চললেন? নিশির ডাক ব্যাপারটা আমার মনে এলো, কিন্তু আমার চোখে তো তন্দ্রার লেশ মাত্র নেই। 100% আমি জেগে আছি। সম্পূর্ণ জ্ঞানতই আমি বিমলানন্দবাবুর বিপদে সাহায্য করতে চলেছি। নিশির ডাক ফাঁক সব বাজে, ভূতলাও এমন কাণ্ড করতে পারে না। ওই গাবতলার বাগানের কাছে এসে দেখি তিনি নেই। আশ্চর্য, তিনি চকিতে কোথায় লুকিয়ে পড়লেন? ওই গাবতলার বাগানটার কুখ্যাতি আছে, একটা সময় ওখানে নাকি অনেক খুনটুন হয়েছিল।
দিনের বেলাতেও ওই বাগানে কেউ ঢোকে না। এমন একটা জায়গার সামনে তিনি আমাকে এনে পালিয়ে গেলেন। কিন্তু কেন? মতলব নেই তো কোনো। কার মনে যে কি আছে সে তো আর বোঝা যায় না। নিজেকে আমি একেবারেই নিরাপদ মনে করতে পারছিলাম না। ঘরে ফিরে যাওয়ার জন্য মনস্থির করলাম, কিন্তু তার আগে একবার বিমলবাবুর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলাম। না, কোনো সাড়া পেলাম না। কিন্তু আমার ডাকের সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে দুর্দার শব্দে কাদের যেন ছুটে যাওয়ার শব্দ পেলাম। কে? কারা পালায়? এই কথা বলতে বলতে আমি বাগানের ভিতর ছুটে যাই। আবছা আলোতে দেখি গাছের সঙ্গে বাঁধা রয়েছে একটা লোককে। চারিদিকটা একবার দেখে নিলাম। বাগানের এক প্রান্ত থেকে একদল শিয়াল ডেকে উঠল, ক্যা হুয়া। অপর প্রান্ত থেকে আর একদল শিয়াল যেন বলে উঠল, হুক্কা হুয়া। কিন্তু আসল ব্যাপারটা কি তখন আমি বুঝতে পারছিলাম না। বিমলানন্দ বাবুকে কি ওই লোকগুলো গাছের সঙ্গে বেঁধে রেখেছে? নিজের প্রাণ বিপন্ন ভেবেও আমি পিছু হটলাম না। কিছু কিছু ক্ষেত্রে ভয় পেলেই বিপদ ঘনিয়ে আসে। এই অবস্থায় সাহসেরই জয় হয়। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম গাছের সঙ্গে বাঁধা রয়েছে একটা লোক, মুখও বাঁধা কাপড় দিয়ে। মুখের কাপড় খুলতেই চিনতে পারলাম এ তো বিমলানন্দবাবুর ছেলে সুবীর। তার তখন জ্ঞান নেই। দড়ির বাঁধন খুলে দিতেই সে পড়ে গেল মাটিতে। যারা সুবীরকে ধরে এনেছিল তারা হয়তো আচমকা আমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। বদমাইশরাও বিশেষ অবস্থায় কখনো কখনো ভয় পেয়ে থাকে। তবুও তারা আমাকে অনুসরণ করছে কিনা, অথবা আততায়ীর মতন আমার ওপর ঝাঁপিয়ে পড়বে কিনা, এইসব চিন্তা হঠাৎ আমার মনে এলো। আমি তো বিমলানন্দবাবুকে কাছাকাছি কোথাও দেখতে পাচ্ছি না। সুবীরকে পাঁজা কোলা করে ওদের বাড়ির কাছে নিয়ে এলাম। বাড়ির কাছাকাছি এসে দেখি ওদের দরজাটা একটু ফাঁক, ভিতরে অন্ধকার। সুবীরকে দরজার সামনেই নামিয়ে দিলাম। তার জ্ঞান ফিরেছে, কিন্তু সে কাঁপছে। সে তখন বলল, ওরা আমাকে খতম করতে এসেছিল, আর আর আমাকে না পেয়ে ওরা বাবাকে মেরে ফেললো। আমি আমি এর বদলা নেবো, আমি এর বদলা নেবই, আমি এর বদলা নেব। সুবীরের ওই চিৎকার শুনে কাছাকাছি বাড়ির জানলাগুলো ফাঁক হলো, আলো জ্বলল। দু চারজন লোকও বেরিয়ে এলো। সুবীর তখন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বললাম, তোমার বাবার কিছু হয়নি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তোমার বাবাই তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে আনলেন। তিনি আমাকে না রাখলে হয়তো ওদের হাত থেকে তোমাকে আজ আর বাঁচানো যেত না। বিস্ময়ে আতঙ্ক ভরা চোখ নিয়ে সুবীর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বলল, এসব এসব কি বলছেন আপনি? এসব আপনি কি বলছেন? আমি তখন বললাম, ঠিকই তো বলছি। আমাকে বাগানে পৌঁছে দিয়ে তোমার বাবা হয়তো ওই খুনিদের ভয়ে লুকিয়ে পড়েছেন। তিনি আসবেন তো। তুমি এখন তুমি ভিতরে চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তুমি এখন আমার সাথে ভিতরে চলো। বাবা বাবা আপনাকে ডেকে আনবে কি করে? তবে তবে আমি কি স্বপ্ন দেখেছি? ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লো, তারপর আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। বাবা বাধা দিতে ওদের মধ্যে একজন বাবার মাথায় ভজালির কোপ বসিয়ে দিল। আর আমার চোখের সামনে আমার বাবা লুটিয়ে পড়লো, ঘর রক্তে ভেসে গেল। আমি আর ভাবতে পারছি না। এরপর আর সুবীর কিছু বলতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। আমার মাথায় তখন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনের মধ্যে বিমলানন্দ বাবুর রহস্যটা ক্রমশ জট পাকিয়ে যাচ্ছিল। ঠিক এই সময় পাড়ার একজন এসে বলল, আইন সাহেব, পুলিশকে খবর দিতে হবে, আর দেরি করলে হবে না। আর একজন বলল, আরে সুবীরের কথা বোঝা যাচ্ছে না। বিজনবাবু বললেন না কিছুক্ষণ আগে এই বিমলানন্দ বাবুই তাকে ডেকে এনেছেন? আমি বললাম, আচ্ছা আচ্ছা আপনারাই বলুন, এই বিমলবাবু না ডেকে আনলে আমি রাত 2টোর সময় গাবতলায় কি করতে আসবো বলুন তো? আমি বারান্দা দিয়ে হেঁটে হেঁটে ঘরে গেলাম। চৌকাঠের কাছে কি যেন পড়েছিল। ধাক্কা খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিলাম। আলো জ্বালিয়ে দেখি চাপ চাপ রক্তে গোটা ঘরটা ভেসে যাচ্ছে, আর তার মধ্যে পড়ে রয়েছে বিমলানন্দ বাবুর মৃতদেহ। তার পরনে সেই লুঙ্গি, সেই গেঞ্জি। তার মানে সুবীর ঠিক কথাই বলেছিল।
আমি আর ভাবতে পারলাম না। কিন্তু কিন্তু আমার ঘরের জানলা খুলে যে ভদ্রলোক আমাকে গাবতলায় ডেকে আনলো, তাহলে তাহলে তিনি কে? মায়া বড় অদ্ভুত জিনিস, এত সহজে এটাকে কাটিয়ে ওঠা যায় না। হয়তো কখনো কখনো মৃত্যুর পরেও থেকে যায় এই মায়া, ঠিক যেমন এই গল্পে বিমলানন্দবাবু পারেননি। আজকের গল্প পাঠে আমি সায়ন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর অবশ্যই লাইক ও শেয়ার করে দিন নিজেদের বন্ধুদের সাথে। আর এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।